আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় দেওয়ানি আইন এবং ফৌজদারি আইন। এই দুইটি আইন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ। দলিলের ক্ষমতা বেশি নাকি রেকর্ড খতিয়ানের ক্ষমতা বেশি নাকি দখলীয় ক্ষমতা বেশি? কার ক্ষমতা বলে জমির প্রকৃত মালিকানা দাবি করা যাবে? এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে প্রচলিত যে দেওয়ানি আইন রয়েছে, এই আইনের সাথে আরও একটি আইন সংযোজন করা হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই আইনটি ফৌজদারি আইন হিসাবে কিন্তু সংযোজন করা হয়েছে। বিজ্ঞ আদালতে মামলার জট যাতে করে না বাড়ে এবং যারা সাধারণ জনগণ তারা যেন হয়রানির শিকার না হয় এবং তারা যেন দ্রুত এই মামলা করার সাথে সাথে তারা দ্রুত বিচার পান এবং তাদের পক্ষে যাতে দ্রুত ডিগ্রি বা রায় চলে আসে, এই কারণেই এই ফৌজদারি আইনটি সংযোজন করা হয়েছে। তো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইন দ্বারা প্রচলিত আইনের কোনো ধারা, উপধারা, বিধি কোনো কিছুকেই কিন্তু রহিত করা হয় নাই, বাধাগ্রস্ত করা হয় নাই। প্রচলিত দেওয়ানি যে আইন, তাকে সাহায্য করার জন্য এই ফৌজদারি আইনটি কিন্তু সংযোজন করা হয়েছে। তাহলে যে পুরাতন যে আইনটি রয়েছে, দেওয়ানি আইন যেটি রয়েছে, এর কোনো ধারা উপধারা কিন্তু রহিত করা হয় নাই। তাহলে দলিল বড় নাকি রেকর্ড খতিয়ান বড় নাকি দখল বড়? আচ্ছা, দখলের ব্যাপারটা যদি আসি, তামাদি আইনের 28 ধারায় 12 বছরের অধিককাল সময় পর্যন্ত যিনি দখলে আছেন তার কিন্তু সেই দখলীয় সম্পত্তি পাওয়ার কোনো সুযোগ নাই। কেন পাওয়ার সুযোগ নাই? ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো কাগজপত্র না থাকলে তিনি দখলে সম্পত্তি রাখতে পারবেন না। ওই তামাদি আইনের দোহাই দিয়ে থাকার কায়দা নাই। তামাদি আইনের দোহাই দিয়ে থাকতে হলে বিজ্ঞ আদালতের জাজমেন্ট বা ডিগ্রি লাগবে যে তাকে আদালত কর্তৃক জমির মালিকানা দেওয়া হয়েছে। তাছাড়া দখলীয় সম্পত্তি একেবারে নির্মূল। এই দখলীয় সম্পত্তি আর কেউ কাগজপত্র ছাড়া রাখতে পারবে না। এখন আসা যাক যে রেকর্ড খতিয়ান মূলে মালিকানা। রেকর্ড খতিয়ান মূলে মালিকানা পাবে যিনি সিএস খতিয়ানের মালিক, এসএ খতিয়ানের মালিক, বংশ পরম্পরায় আরএস খতিয়ানের মালিক এবং হালনাগাদ সর্বশেষ যে রেকর্ড খতিয়ান আসছে, এই রেকর্ড খতিয়ানের মাধ্যমে মাঝখান থেকে কোনো কাটআপ হয় নাই, বিচ্ছিন্ন হয় নাই, একদম মালিকানার যে চেইন সেটি ঠিক আছে। জমি যদি বিক্রয়ও হয়ে থাকে, যদি সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন, যিনি ক্রয় করেছেন তার কাছে দলিল আছে, সেই দলিলের সাথে সিএস খতিয়ান, এসএ খতিয়ানের যত পাওয়ার সেটি দলিলের সাথে সম্পৃক্ত হয়েছে এবং ওই দলিলের পরে জমি গ্রহণ করার পরে তার নামে আবার আরএস খতিয়ান হয়েছে, সেই আরএস খতিয়ান ওই দলিলের সাথে সংযুক্ত। অতএব এই যে খতিয়ানের যে একটা চেন, এই চেন যার ঠিক আছে তিনি খতিয়ান মূলে মালিকানা পাবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায় যে সিএস খতিয়ান, এসএ খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করে নাই, ভুল ক্রমে কেউ দখলে জবরদখল করে সম্পত্তি ছিল, তার নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে, সেই রেকর্ড খতিয়ানের মূলে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছে, এরকম যদি হয় তাহলে তিনি যদি সম্পত্তি বিক্রিও করে দেয়, সেই সম্পত্তির মালিকানা কিন্তু তিনি পাবেন না। এই সিএস খতিয়ানের যিনি, এসএ খতিয়ানের যিনি মালিক, তিনিই কিন্তু সম্পত্তির মালিকানা। যদি সম্পত্তি বেচা বিক্রি না হয় তাহলে অন্যের নামে যদি ভুলক্রমে রেকর্ড খতিয়ান বা তিনি যদি সম্পত্তি বিক্রি করে দেয়, দলিল সৃষ্টি হয়, তাহলেও তিনি এই সম্পত্তির মালিকানা পাবেন না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে যে ভুলক্রমেও যদি কারোর নামে রেকর্ড খতিয়ান হয়, সর্বশেষ হালনাগাদকৃত সর্বশেষ রেকর্ড খতিয়ান, তাকে উচ্ছেদ করা যাবে না। তিনি সম্পত্তি বিক্রি করলে সেই দলিল যার নামে হয়েছে সেই দলিল আলাও যদি দখলে থাকে, তাকে উচ্ছেদ করা যাবে না। তবে আদালতের রায় যদি থাকে, অর্থাৎ যিনি সম্পত্তির মালিক তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন, তাহলে সেই মকদ্দমার বুনিয়াদে ওই যে দখলকৃত সম্পত্তির যে একটি রেকর্ড হয়েছিল বা দলিল হয়েছে, সেগুলি বাতিল হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে খতিয়ান স্বয়ংসম্পূর্ণ কখন? যদি খতিয়ান সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ানগুলি হয়েছে, এই খতিয়ানের মধ্যে যদি কোনো সম্পত্তি বেচা বিক্রি না করে থাকে,
তাহলে এই খতিয়ান হচ্ছে সবচেয়ে বড়। কেউ যদি একটি দলিল নিয়ে এসে দাঁড়া করায় যে এই দলিল মূলে আমি মালিক, এই সম্পত্তি ছেড়ে দিতে হবে, ওই দলিলালার প্রমাণ করতে হবে যে তার মালিকানার ইতিহাস, এই যে দলিলটা তার কোন বুনিয়াদে তার হয়েছে এবং তিনি কোন বুনিয়াদে তিনি এই দলিলের মালিক। যদি তার বুনিয়াদ ঠিক থাকে, অর্থাৎ ইতিহাস ঠিক থাকে, তাহলে কিন্তু দলিল বড় হবে। আর যদি ইতিহাস ঠিক না থাকে তাহলে কিন্তু দলিল বড় না, খতিয়ান বড়। কারণ সিএস খতিয়ানটি ব্রিটিশ আমলে যে 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত যে সিএস খতিয়ানটি হয়েছে, এই সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান তিনি হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক। দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক, এই মালিকানা ধরে পরবর্তীতে এসএ খতিয়ান হয়েছে, আরএস খতিয়ান হয়েছে, এই মালিকানা ধরেই কিন্তু। এবং আপনি সম্পত্তি ক্রয় করলেও এই মালিকানা ধরেই কিন্তু সম্পত্তি ক্রয় করতে হবে। তাহলে খতিয়ান তখনই বড় হবে যেই খতিয়ানের সম্পত্তি বেচা বিক্রি কোনো কিছু হয় নাই, সেই খতিয়ান বড়। সেখানে যদি হুট করে কেউ এসে একটি দলিল দ্বারা করায়, সেই দলিলেরও প্রমাণ করতে হবে তার দলিলটা কোন বুনিয়াদে হয়েছে, তার দলিলের সাথে বাকি যত খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি সম্পৃক্ত আছে কিনা, এই বিষয়টি। আর দলিল তখনই বড় হবে যখন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক বৈধ উপায়ে সরকারি আইন মেনে, রীতিনীতি মেনে, সাব রেজিস্ট্রারের বৈধ সিল স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি আছে একটি দলিল, যেই দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ নেই এবং এই দলিলের যিনি মালিক তিনি একক মালিক। এই দলিলের সাথে পূর্বের যত রেকর্ড খতিয়ান আছে, প্রত্যেকটি রেকর্ড খতিয়ানের মালিকানার যে চেইন আছে, এই মালিকানার চেইনটি দলিলের সাথে সম্পৃক্ত আছে। এরকম যদি একটি দলিল হয়, সেই দলিল হচ্ছে পাওয়ারফুল দলিল এবং সেই দলিলের মালিকানা 100% টিকবে, সেখানে খতিয়ানের কোনো জায়গা নেই। কারণ খতিয়ানের যে মূল মালিক ছিলেন তিনি সেই খতিয়ান মূলে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন। এই যে হস্তান্তরিত হয়েছে এটি কিন্তু অনেক আগে হতে পারে, 1962 সালে হতে পারে, 62 সালের আগে হতে পারে, 1945 সালে হতে পারে, 50 সালে হতে পারে। কিন্তু বর্তমান প্রজন্মে এসে নাতিরা যখন পুরাতন কাগজপত্র খুঁজতে যায়, দেখে যে সেখানে একটি সিএস খতিয়ান পাওয়া গেছে, এসএ খতিয়ান পাওয়া গেছে, সেখানে দাদার নাম অথবা পরদাদার নাম, এখন এই সম্পত্তি আমরা পাবো। তাদেরকে এটা বুঝলে হবে না, তাদেরকে বুঝতে হবে এটা যে এই খতিয়ান পেলেই যে সম্পত্তির মালিক আমরা হবে এবং এই খতিয়ান সবচেয়ে বড় খতিয়ান না। এই খতিয়ান মূলে দাদারা সম্পত্তি হস্তান্তর করে দিয়ে গেছে কিনা। যদি দাদারা সম্পত্তি হস্তান্তর করে দিয়ে যায় এবং যিনি সম্পত্তি ক্রয় করেছেন সেই দলিলালাই কিন্তু মালিক, এই দলিলই সম্পূর্ণ। আর যদি ওই খতিয়ান মূলে তিনি সম্পত্তি বিক্রি না করে যান, তাহলে ওই খতিয়ান মূলেই তারা সম্পত্তি পাবে। তাহলে জায়গা মতো দলিলও পাওয়ারফুল, জায়গা মতো খতিয়ানও পাওয়ারফুল। এই দুটির মধ্যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে দলিলের থেকে খতিয়ান পাওয়ারফুল হবে। কারণ যদি খতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত না হয় তাহলে খতিয়ান কিন্তু পাওয়ারফুল 100%। আর যদি হস্তান্তরিত হয়ে থাকে, হস্তান্তরিত দলিলের সাথে খতিয়ানের সম্পৃক্ততা রয়েছে, তাহলে দলিল পাওয়ারফুল, সে দলিল মূলেই তিনি মালিকানা পাবেন। দখলের কোনো জায়গা এখন নেই, কারণ দখল দিয়ে কেউ মালিকানা প্রমাণ করতে পারবেন না। দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাতি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।